করোনা চিকিৎসা নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ এবং মাঠ পর্যায়ের বাস্তবায়ন এই দুটির মধ্যে বেশ ফারাক দেখা যাচ্ছে। একদিকে দেখতে পাচ্ছি আমরা মানুষের প্রাণপণ চেষ্টা, যারা ফ্রন্ট লাইনে ফাইট করছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি কিছু মানুষের কাছে এই স্বাস্থ্য কাঠামোর জিম্মি দশা। প্রশ্ন আসে, তারা কি আসলে এই কাঠামোর চেয়েও শক্তিশালী? এই প্রশ্নগুলো আছে এবং তার পাশাপাশি আমরা সাম্প্রতিক সময়ে শুনেছি যে কিট সংকটের কারণে অনেক জেলায় করোনার যে উপাত্ত সংগ্রহ সেটি থেমে আছে এবং তার পাশাপাশি আইসিইউতে গিয়ে মানুষের ভোগান্তি। আমরা দেখেছি অনেক ভুঁইফোড় আইসিইউ তৈরি হয়েছে এই করোনাকালীন সংকটকে সামনে রেখে। তারা মানুষের লাশ পর্যন্ত জিম্মি করে টাকা আদায় করছে। এই সংকটের মধ্যে আমাদের সমাধানটি কোন দিকে? আপনাদের সঙ্গে আজকে এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সামাজিক এবং শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে স্ব অবস্থান থেকে যুক্ত আছেন। তাদের সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব শামীম ওসমান এমপি, আওয়ামী লীগ নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন একরামুল করিম চৌধুরী এমপি, সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই, তারা চাইলে যে কোনো মুহূর্তে আপনাদের মনে তৈরি হওয়া প্রশ্নগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যুক্তিতর্ক প্রশ্ন উপস্থাপন করতে পারেন। আমরা একই সঙ্গে আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তর্ক যুক্তি প্রশ্ন উপস্থাপন করতে পারেন। কথা বলতে চাই বেহাল করোনা চিকিৎসা কাঠামো উত্তরণ কিভাবে। আমরা যদি একরামুল করিম চৌধুরী আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, আসলে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কয়েকটি বক্তব্য মানুষ খুবই গ্রহণ করেছে এবং আমাদের দেখেছি মেইনস্ট্রিম মিডিয়াগুলো সেগুলোকে ক্যাচ করে নিউজও করেছে। আপনি সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ এবং মাঠ পর্যায়ের বাস্তবায়নের মধ্যে ফারাক আছে। সিন্ডিকেটের কথাটি আপনি বারবার তুলে এনেছেন। আপনি নিজেও এই স্বাস্থ্য কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশে অবস্থান করছেন। আপনার কাছ থেকে প্রথমত জানতে চাই যে আসলে আপনার মূল্যায়ন এবং বক্তব্য কি, সিন্ডিকেটটি আসলে কতখানি শক্তিশালী? অ্যাকচুয়ালি আপনাদের কথা কিছুই শোনা যাচ্ছে না। জনাব একরামুল করিম চৌধুরী, আমাকে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনার কথা শুনতে চাই আমরা। আপনি কি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন একরামুল করিম চৌধুরী? আমি আমি অনুমানের ভিত্তিতে কথা বলতে পারি। আমি আপনার কথা 50% বুঝিনি। আপনার কথাগুলো খুব কাটা কাটা আসতেছে, আমার কিছুই শোনা যাচ্ছে না। তবে অনুমানের ভিত্তিতে বলতে পারি, আমি যতটুকু বুঝতে পারছি যে জি, আপনি আমাকে আপনি জিজ্ঞেস শুরু করতে করেন। চাচ্ছেন জি যে গত কয়েকদিনের ঘটনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর, করোনার উপরে যে এগুলো নিয়ে শুনতে চাচ্ছেন সম্ভবত। জি ইকরাম ভাই আপনি বলেন। আমি আসলে আমার ফেসবুকে কিছু কথাবার্তা আমি বলছিলাম প্রথম বিগিনিং থেকেই, করোনা শুরু হওয়ার পর থেকে আমি এলাকাতেই, আমার নির্বাচনী এলাকাতেই আছি এবং এখান থেকে আমি শেখ হাসিনা সারা দিন রাত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কষ্ট করছেন এই করোনা ভাইরাসের জন্য, ওনার নির্দিষ্টে আমরা মাঠে আছি। কারণ এই দেশটা গড়ে দিয়ে গেছেন ওনার বাবা, আর স্বাধীনতার পর এই বাংলাদেশের উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। এখন ওনার নির্দেশ মোতাবেক আমরা এলাকায় আছি, কিন্তু এলাকায় থাকতে গিয়ে আমরা দেখলাম যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি দেখলাম যে আমার এখানে দুটো নমুনা সংগ্রহ করার জায়গা আছে, পরীক্ষা করার দুটোই আমি করে দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু গত 7 দিন থেকে আমার এলাকায় কোনো কিট নেই। কিট না থাকাতে আমার মানুষ যখন মারা যাচ্ছে, আমরা আপনারা জানেন শামীম হোসেন ভাই এখানে আছেন, উনি একজন রাজনৈতিক নেতা, আমিও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি দেখলাম যে আমার সামনে আমার কর্মী মারা যাচ্ছে, আমি দেখছি যে আমার সামনে বিনা চিকিৎসায় লোক মারা যাচ্ছে, অথচ আমি ওইখানকার মেম্বার হিসেবে আমি জানি ওইখানে সিন্ডিকেটের মাধ্যমে কি বলেন, পিপিপি বলেন, তারপরে মাস্ক বলেন, সব নকল গুলো এনে লুটপাট হচ্ছে। এই কারণে আমি গত 2-3 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করেছিলাম যে সিন্ডিকেটটা উনি যেভাবে ক্যাসিনোটাকে ধ্বংস করেছিল 3-4 দিনে, তেমনি এই স্বাস্থ্য বিভাগের সিন্ডিকেটটা যদি উনি ভেঙে দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের মানুষ করোনার দুঃসময়ে
মানুষ উপকার পাবে। এই কারণে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পর আপনারা পত্রিকার লোকজন এটা নিয়ে অনেক জেগেছে। তবে আপনাদের এই জায়গাটা আপনারা আরো আগে হওয়া উচিত ছিল, কারণ আমরা বলার পর আপনারা জায়গা, কিন্তু আপনারা যদি আরো আগে থেকে ডাকতেন তাহলে এই সিন্ডিকেটটা, এই যে মিঠু কে সেই বিএনপির হাওয়া ভবন থেকে এখন পর্যন্ত তার দূরত্ব এই স্বাস্থ্য বিভাগে, তার নামে কোনো কোম্পানি নাই, কিন্তু 42টা কোম্পানি তার নিজস্ব, সেখানে সে তাকে উপস্থিত রাখে না, সে অন্য সিন্ডিকেটের লোকদেরকে দিয়ে এই ব্যবসা করে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যতটুকু জানি, আমার বড় ভাই শামীম ওসমান ভাই উনিও হয়তো এই ব্যাপারে কথা বলবেন। আমরা করোনা থেকে আমাদের কর্মীদেরকে রক্ষা করতে চাই। আমার পরিচয় কি? আমি একজন রাজনৈতিক নেতা, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। যখন আমার কোন কর্মী চিকিৎসা নিতে পারে না, তখন আমার বুকে ব্যথা লাগে। আমরা তো ওই সাধারণ ব্যবসায়ী থেকে এসা না, আমরা ছোটকাল থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে এই পর্যায়ে এসেছি। আমরা দলকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমাদেরকে 2008 সালে আমাকে ভোট দিয়েছিল, আমি আমার জনগণকে ভালোবাসি বলেই আজকে আমি ফ্রন্টলাইনে এসে দুটো করার জন্য চেষ্টা করছি। আপনি কি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন কিনা? আপনার কাছে কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে আমাদের, যদিও আসলে আপনি শুনতে পাচ্ছেন কিনা সে ব্যাপারটা আমি নিশ্চিত না। তারপরে আমি বলবো শামীম ওসমান ভাই যদি আমার প্রশ্নটি শুনে থাকেন, আপনি তাহলে একটু ওনাকে যদি আমার প্রশ্নটা রিলে করে দেন। আপনি কথাগুলো বুঝতেছি না। যে সিন্ডিকেটের কথাটি শুনছি আমরা, আপনি নিজেই বললেন যে সিন্ডিকেটটি আসলে হাওয়া ভবন থেকে তিনি এখন পর্যন্ত এই সিন্ডিকেটের মাধ্যমে এই সেক্টরে আসলে এক ধরনের অরাজকতা তৈরি করে রেখেছেন। এই তথ্যটি কি সরকারের যারা এই সমস্ত মন্ত্রণালয়ে আছেন বা যারা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারেন তারা তো ব্যাপারটি জানেন, কেন মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় না? তারা এখনো কেন সেই জায়গায় বসে থাকে? আমি আপনার প্রশ্নটা কিছু বুঝি নাই, কিন্তু আমি ইকরাম ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতেই আমি কিছু কথা বলতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই চ্যানেল 24 কে যে আমাকে আপনি সংযোগ দিয়েছেন, এই কারণে যে আপনি আমাকে আমার এলাকার জনগণ এবং দেশবাসীর পক্ষে কথা বলার কিছু সুযোগ দিয়েছেন। আমি আমার ভাই ইকরাম ভাইয়ের কণ্ঠ মিলিয়ে কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই পারবেন। সেটা হচ্ছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাকে সেটা খুব পরিষ্কার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি জি। আমরা যে কথাটা হচ্ছে যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি। আমি এই কিছুদিনের ঘটনায়, গত 1 মাসের, 2 মাসের, 3 মাসের ঘটনায়, একটা করোনা সারা পৃথিবীতেই কিন্তু আজকে একদম ক্র্যাকডাউন হয়ে গেছে। বিশেষ করে উন্নত বিশ্ব তো একেবারেই ক্র্যাকডাউন হয়ে গেছে। সেই হিসাবে কিন্তু আমরা অনেক বেশি বেটার পারপাস আমরা মানে শো করেছি, পারফরমেন্স শো করেছেন বিকজ অফ ঘুরে ফিরে একটা নামই চলে আসতেছে, বিকজ অফ জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি একটা মানুষকে দিয়ে সবকিছু করতে হবে? এখানে একটা প্রশ্ন ক্লিক থেকে যায়, ঠিক আছে? সেইখানে আমার যে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে এখানে যখন এই করোনা আক্রান্ত হলো, আমরা কিন্তু অন্যান্য সেক্টরগুলিতে, ধরেন আমরা যে ফুড ডিস্ট্রিবিউশন, খাবার ডিস্ট্রিবিউশন, এই খাবার ডিস্ট্রিবিউশনের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা 99% সাকসেসফুল হয়েছি। তারপরে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী 50 লাখ পরিবারের কাছে উনি ক্যাশ টাকা পৌঁছেছেন, এটাতেও আমরা 99% না 100% আমরা আশা করি আল্লাহর রহমতে ভালো করেছি। প্রণোদনা, কৃষি থেকে আরম্ভ করে মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত এই জায়গাটাও কিন্তু সবার কাছে জিনিস পৌঁছে গেছে। প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানুষ যেখানে সবচেয়ে বেশি অসহায়, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। কিন্তু কেন প্রবলেম হবে? কেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি বিষয়টা অসম্ভব হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আমি একদিকে ভীষণ ডিপ্রেসড, আরেকদিকে আমি মোটামুটি কিছুটা শান্তি পাচ্ছি। ডিপ্রেসড এখনো, ইকরাম ভাই ডিপ্রেসড, কারণ উনি ওনার প্রবলেম এখনো সলভ করতে পারেন নাই। বাট আমি সন্তুষ্ট এই জন্য যে আমি আমারটা পেরেছি। এখন যাদের জন্য পেরেছি তাদের কথা যদি না বলি তাহলে এটা অকৃতজ্ঞতা হয়ে যায়। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, ইফ দে ক্যান, তাহলে যার দায়িত্ব সে কি করছে? সে কি অযোগ্য, নাকি দুর্নীতিবাজ, নাকি শস্যের ভিতরে ভূত আছে? এই বিষয়টি নাকি সরকারকে সাবোটাইজ করছে? যদি যেটাই হোক, দায়িত্ব কিন্তু সরকারকে এবং আমাদেরকেই বহন করতে হবে। জবাবদিহি মানুষের কাছে আমাদেরকেই করতে হচ্ছে। যা অবস্থা ইকরাম ভাই, তা অবস্থা শামীম ওসমানের, তা অবস্থা সবারই। আর আমরা যেই দলটা করি সেই দলটার আদর্শিক নেত্রী হচ্ছেন শেখ হাসিনা। উনি নিজে সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। বঙ্গবন্ধু বলেছিলেন 7 কোটি কম্বলের মধ্যে আমার কম্বলটা কোথায়? আর গতদিন 3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পুকুরের পার কেটে বলে পুকুর কাটা হয়েছে, এই বিলও নেওয়া হয়। সেই সাহসে বলিয়ান হয়ে আমি বলতে চাই
যে আমার এলাকাতে সেম প্রবলেম ইকরাম ভাইয়ের মতো। মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে হাসপাতালের ডিক্লারেশন দিলেন যে টেস্ট কিট করা হবে, ওই যে টেস্ট ল্যাব করা হবে, প্লাস ওইটাকে করোনা হাসপাতাল, কোভিড-19 হাসপাতাল ডিক্লেয়ার করলেন। 300 বেডের একটা হাসপাতালকে বলা হলো আইসি করা হবে। গত পরশুদিন, আলহামদুলিল্লাহ, গত পরশুদিন আমার আইসিউর খাট এসছে। প্রধানমন্ত্রী ডিক্লেয়ার দিয়েছেন 2.5 মাস আগে। ঠিক ইকরাম ভাইয়ের মতো অবস্থা, ল্যাব বন্ধ। আমি অনুসন্ধান করলাম যে কেন বন্ধ। আমি সবাইকে খারাপ বলবো না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি সাহেব হেল্প করেছেন, ডাইরেক্টর হাসপাতাল হেল্প করেছেন, কিন্তু আবার ফোন করতে করতে একটা সময় আমি সিক অ্যান্ড টায়ার্ড হয়ে গেলাম। ওনারা প্রতিদিনই বলেন এই পরশুদিন, এই তারপর দিন। আমরাও পাবলিক এভাবে আশ্বাস দিই চালু হয়ে যাচ্ছে, হয়ে যাবে। যখন একেবারে নিজে বুঝলাম যে আর পারছি না, ইকরাম ভাইয়ের মতো অবস্থা, যখন দেখছি একটা মানুষকে আমি হাসপাতালে বেড দিতে পারছি না, ঢাকায় নিচ্ছে না, হ্যাঁ একটা রোগী ভর্তি করাতে পারছি, 2 রাকাত শুক্রবার নফল নামাজ পড়ছি, এই যখন সিচুয়েশন, তখন আমি কিছু লোকের সাহায্য পেয়েছি। আমি বলতে চাই তাদের কথা, যেমন আমাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব মহোদয় তফাজ্জল সাহেব, ইভেনচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর যিনি প্রতিরক্ষার দায়িত্বে, এটা তার কাজই না, এসএসএফ এর চিফ মেজর জেনারেল মুজিব, আমাদের গোয়েন্দা সংস্থার প্রধানরা, আমি ওনাদেরকে বলেছি এবং আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে রাতে 10টা, 11টা, 12টা, 1টার সময় তাদেরকে ফোন দিয়েছি এবং তারা আমাকে বলেছেন শাহীন ভাই আপনি অরিড হয়েন না, সাহস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, ভরসা দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীকে তো প্রতিটা মুহূর্তে ডিস্টার্ব করা যায় না। ওনাদের কাছে বলেছি যে কি করবো, একটা ফাইনাল বলেন। এবং খুব অবাক ব্যাপার, ওনারা আমাকে বলেছেন 48 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। 48 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান হয়েছে, টেস্ট কিটও এসছে, আমার বেডও এসছে, আইসিইউ চালু হবে। এখানে আমার প্রশ্নটা, ইফ দে ক্যান, তাহলে যারা ওইখানে বসে আছেন, যাদের দায়িত্ব ছিল এটা, তারা কারা? মেবি আমি বলছি না যে তারা খারাপ, তাহলে তারা কোয়ালিটি ফুল লোক না, তো রিমুভ দেম। হয়তো তারা ওই পাট ও বস্ত্র মন্ত্রণালয় ভালো করবেন, বাট এই জায়গাটাতে, এই সেক্টরে, আমি বলছি না যে বাংলাদেশে কিন্তু আমেরিকার মতো লক্ষ লক্ষ লোক মরে গেছে, মৃত্যুর হার কম, কিন্তু একটা জীবন বাঁচাতে পারাটাও কিন্তু একটা জাতির কাছে অনেক বড় ব্যাপার। যার হয় সে বুঝে। এখন আমার পিতার যদি হয়, আপনার সন্তান, আল্লাহ মাফ করুক, আপনার সন্তান কিংবা ইকরাম ভাইয়ের কারো যদি হয়, আমরা যদি হায়াত মউত আল্লাহর হাতে, কিন্তু যদি মিনিমাম আইসিইউ সাপোর্টটা যদি নিতে না পারে, তাহলে কিন্তু এই কষ্ট সে। শাহীন হোসেন, আপনার কাছে আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু আসছি। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই একটু আমরা। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল। জি, শামীম ওসমান সাহেবের কাছে আমার প্রশ্ন, নারায়ণগঞ্জে যে স্বাস্থ্য সেবার এই যে আইসিইউর কথা বললেন, এগুলি, উনি তো নির্বাচিত সাংসদ, উনি দীর্ঘদিন অভিজ্ঞ রাজনীতিবিদ, তো এতদিনেও তিনি কি খেয়াল করেননি যে নারায়ণগঞ্জের স্বাস্থ্য সেবার যে বেহাল অবস্থা, আইসিইউ বেড নেই বা পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই? একজন জননেতা হিসাবে উনি আসলে এই দায়ভারটা নেবেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তরটি চাই শামীম হোসেন আপনার কাছ থেকে। জি, আমি ওনার সাথে একদম এগ্রিড যে, এবং আমি যদি এখন বলি যে এই ব্যাপারে আমি এখন না, 5 বছর আগের থেকে কাগজ দিয়েছি, মেডিকেল কলেজ করার জন্য আমি জিও লেটার দিয়েছি, সবকিছু দিয়েছি, বাট সেইটা আপনার, আমি মনে করি না সেটা আমার উত্তর হওয়া উচিত। আমার উত্তর হওয়া উচিত যে আমার এখানে ব্যর্থতা আছে এবং আমি এখানে ব্যর্থ, এই জন্য অবশ্যই আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী। কারণ এখানে আমারও দায়িত্ব ছিল, আমি হয় নাই এটার জন্য আমি আরেকজনকে অভিযুক্ত করতে পারি, বাট হয় নাই, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, বিকজ আমি মানুষের কাছে ভোট নিয়েছি। আমি ডিএনডি বাদ সমস্যার সমাধান করতে পারলে, আমি লিঙ্ক রোডের সমস্যার সমাধান করতে পারলে, আমি আদার্স হাজার সমস্যার সমাধান করতে পারলে, এটা পারি নাই কেন? কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু হয় নাই। আর হয় নাই যে, এই যে দর্শক যে কথাটা বলেছেন, ইট ইজ ট্রু। এই কাজটা শুধু আমার একলা না, আমরা এখানে 5 জন এমপি আছে, মন্ত্রী আছেন, মেয়র আছে, সবাই আছে, বাট আমি কেউ দোষ করবো না। আমি মনে করি এখানে আরেকটু সম্পূরক প্রশ্ন আছে শামীম হোসেন আপনার কাছে করতে চাই। সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে আসলে আমাদের স্বাস্থ্য খাতের যে দীর্ঘদিনের সংকট, সেই সংকটটি করোনাকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো যে আসলে সংকটটি কতখানি তীব্র।
আমরা এই খাত নিয়ে গণমাধ্যম বারবারই কথা বলে, আপনারাও পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছেন, গতকালকেও পার্লামেন্টে এই প্রসঙ্গে কথা হয়েছে। আপনি বলছিলেন যে শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং তার আশেপাশের কিছু দায়িত্বশীল ব্যক্তি ছাড়া যারা অন্যান্য জায়গায় আছেন তারা আসলে দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। আপনি প্রশ্ন করেছেন যে আসলে তাহলে তারা আসলে এই জায়গায় কেন বসে আছেন, এই প্রশ্ন আপনি তুলেছেন, এই প্রশ্ন কিন্তু মানুষও তুলছে। আপনার এখানে বক্তব্য কি থাকবে শামীম ওসমান? আমি আসলে প্রশ্নটা বুঝি নাই কিছু, হ্যাঁ কিছুই বুঝি নাই। তবে আমি এটা মনে করে বলে থাকেন, আপনি যদি এটা বলে থাকেন যে প্রধানমন্ত্রী যারা সাথে আছেন তারা যদি পেরে থাকেন, অন্য কেউ পারা নেই কেন, এটাই কি আপনার এই প্রশ্ন ছিল প্রশ্ন নাকি? কাছাকাছি আর কি, কাছাকাছি। জি আচ্ছা, যাক, আমি যেটা বলছি কি, হতাশ হওয়ার কোনো কারণ নেই, বাট থিং ইজ দ্যাট কাউকে না কাউকে ঘন্টা বাজাতে হবে, ঘন্টা কাউকে বাজাতে হবে। একটা মানুষ, একটা জাতির পিতার কন্যা, যার পুরো পরিবার বংশ সবাইকে মেরে ফেলা হয়েছে, দুটো বোন বেঁচে আছেন, অক্লান্ত পরিশ্রম করে জিডিপি কে আজকে 8% উপরে নিয়ে গেছেন। কিছু সংখ্যক লুটেরা, চোর, ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারী, হ্যাঁ, যাদের বিরুদ্ধে কথা বললে তারা তাদের টাকার জোর দেখিয়ে, তাদের কালো টাকা দিয়ে কালকে দেখা যাবে ইকরাম ভাইকে সাইজ করে ফেলবে, আমাকে সাইজ করে ফেলবে, কিংবা আপনাকে সাইজ করবে। আই ডোন্ট কেয়ার দেম, আমি তাদেরকে কেয়ার করি না। বিকজ আমরা রাজনীতি করতে এসেছি কিছু পাওয়ার জন্য না। আমরা যখন বঙ্গবন্ধুর মৃত্যুর পর ক্লাস 8 থেকে রাজনীতি করা শুরু করেছি, 79-80 সনে জেল খাটা শুরু করেছি, তখনই পিঠের হাড্ডি বাড্ডি ভেঙে চৌচির হয়েছে সবকিছু। সো আমরা ওইটা কেয়ার করি না। আমরা যেটা মনে করি, যেটা বলার দরকার সেটা বলবো। একজনকে মানি, পৃথিবীতে সবচেয়ে যে এই দুনিয়াতে এসেছি যার নামে, আমরা রাজনীতিটাকে, আমি ইকরাম ভাই, আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরা মনে করি রাজনীতি একটা এবাদত এবং এটাকে আল্লাহকে পাওয়ার একটা অস্ত্র, আল্লাহকে পাওয়ার পথ। আমার কিছু সংখ্যক লোকের জন্য আমার জাতির জনকের কন্যার ভাবমূর্তি আঘাত হবে, ওনার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যে 21 বার মৃত্যুর ঝুঁকি নিয়ে উনি যে চেষ্টা করেছেন, সেখানে আজকে আঙুল তুলবে। অন্ততপক্ষে আমি আপনার কাছে ওয়াদা করতে পারি, আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাতে পারি যে আমরা উই নিড ইউর সাপোর্ট। আমরা কোনো পারসেপশন চাই না, প্রমাণ চাই। প্রমাণ দিবেন, প্রমাণ সহকারে, কারণ পারসেপশন যখন দেওয়া হয় তখন জিনিসটাকে অন্যদিকে চলে যায়। প্রমাণ দিলে অবশ্যই পার্লামেন্টের বাইরে এবং পার্লামেন্টের ভিতরে কথা বলবো এবং তাদের বিরুদ্ধে ভয়েস রেইজ করব। একটাই কারণে, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমরা শেখ হাসিনার কর্মী। এই দেশটা যে স্বাধীন করেছে, এই দেশটা আরো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি আমরা জানতে চাই। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হাসান, আমি কুমিল্লা থেকে ফোন করেছি। আমরা দেখতে পেলাম যে কিছুদিন ধরে লকডাউন নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে। যেমন হচ্ছে, কোথাও কোথাও দেখা গেল যে সেই এলাকার সিভিল সার্জন জানেনই না, সেই এলাকার জনপ্রতিনিধির কথা বললেন, তিনি লকডাউন ঘোষণা করেছেন। আবার কোথাও কোথাও দেখা গিয়েছে সিভিল সার্জন বলেছেন যে লকডাউন, জনপ্রতিনিধি বা অন্যান্য এলাকার লোকজন জানেনই না যে লকডাউন ঘোষণা করা হয়েছে। আসলে লকডাউনটা ঘোষণা করবে কে, এবং আসলে এই যে লকডাউন আসলে কিভাবে পালন করা হবে? আরেকটা প্রশ্ন হলো যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় যে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন করা হলো, এই শুধু কি রেড জোন গুলোতেই কি আসলে সাধারণ মানুষের চলাচল বিধিনিষেধ দেখা হবে? তাহলে তো গ্রিন জোন যেসব এলাকায় কম রোগ, সেসব এলাকায় তো আক্রান্ত পারবে। এটা আসলে তদারকি করবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একরামুল করিম চৌধুরী, আপনি কি আমাকে শুনেছেন কিনা বা আপনি দর্শককে শুনেছেন কিনা, আপনার বক্তব্য জানতে চাই এখন আমরা এই মুহূর্তে। একরামুল করিম চৌধুরী, শুনতে পাচ্ছেন না বোধহয়? শামীম হোসেন, আপনার কথা তিনি শুনছেন, আপনি কি তাকে একটু বলবেন কিনা আসলে এই প্রসঙ্গে একটু উত্তর দেওয়ার জন্য? আপনি আমার হয়ে একটু আমি লাস্টের দিকে একটু শুনেছি। তারপরে শামীম ভাই, আপনি প্রশ্নটি করেন তাকে একটু আমার হয়ে। হ্যাঁ, ইকরাম ভাই, উনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে লকডাউনের বিষয়ে হু উইল মানে গিভ দ্য ডিসিশন। এই যে আমি প্রশ্নটা বুঝিনি। লকডাউনটা করছে যে বিভিন্ন সময় বলছে লকডাউন, অনেক জায়গায় জনপ্রতিনিধি বলছে লকডাউন, অনেক সময় সিভিল সার্জন বলছে, আমি জানি না। এই যে লকডাউন নিয়ে একটা মিসম্যানেজমেন্ট, এই ব্যাপারটাতে উনি জানতে চেয়েছেন। আরেকটি প্রশ্ন আপনি আমার হয়ে করবেন, সেটা হচ্ছে আপনার বক্তব্য নিশ্চয়ই তিনি শুনেছেন, আপনার বক্তব্যের প্রেক্ষাপটে তার কোনো কিছু বলার আছে কিনা বা সংযুক্ত করার কিছু আছে কিনা? এটা সিভিল সার্জনের মাধ্যমে হয়। সিভিল সার্জন ডিসি কে জানায়। আমি একটু শেষ করি। ডিসি কে জানায়,
ডিসি কে জানায়, ডিসি অ্যাকচুয়ালি অব্যবস্থার কারণে, স্বাস্থ্য বিভাগের অবস্থানের কারণে লকডাউন গুলো সঠিকভাবে হচ্ছে না। তারা সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারছে না, সঠিকভাবে এগিয়ে নিতে পারছে না। মানে তাদের এমন আছে, এর আগে সিভিল চার্জের, আমি আপনি শুধু একটু শোনা যাচ্ছে না কিছু। শামীম হোসেন, আপনার কাছ থেকে উত্তরটা চাই। ব্যবস্থাপনাগুলো যদি হয় তাহলে এগুলা কন্ট্রোল করবে কি? এটা তো স্বাস্থ্য সেবা কন্ট্রোল করার কথা, এটা তো আমার লোকালি করার কথা না, শামীম লোকালি করার কথা না। কিট, আমি আরেকটা জিনিস, কিটের প্রয়োজন হইলে আমরা নোয়াখালী থেকে লোক পাঠালে কিট আনতে হয়, কিন্তু কিট গুলো তো পাঠানোর কথা স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা তো আমাদের কাজ না, এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। যে আমার নোয়াখালীতে কিট লাগবে, উনি কিট গুলা ওই হাসপাতালে পাঠাবে, ওই হাসপাতালে পাঠাবে, কিন্তু আমাদের মানুষজন যাই বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, তারপরে কিট গুলো পাওয়া যায় না। শামীম হোসেন, সম্ভবত উনি আসলে ইন্টারনেট ব্যবহার করছেন, সেটিতে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। আপনি কি উত্তরটি দেবেন কিনা তার হয়ে, শামীম ওসমান? অ্যাকচুয়ালি আমি আপনার ঠোঁটের লিপ দেখে প্রশ্ন উত্তর দিচ্ছি, টু বি অনেস্টলি। আমি কিছুটা শুনছি, কিছুটা বুঝছি, কিছুটা বুঝছি না। যে এইখানে যেমন টেকনিক্যাল ত্রুটি হচ্ছে না, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা টেকনিক্যালি অবস্থা। কথা বলেন তো, এই টেকনিক্যালি অবস্থা, এই বুঝে না বুঝে উত্তর দিচ্ছি। যখন না বুঝে উত্তর দিচ্ছি, ওনাদের মধ্যেও বেশ কিছু লোক আছে যারা না বুঝে কাজ করছেন, ঠিক আছে? এবং ইট ইজ ট্রু, এখানে ব্যবসা হয়েছে, ব্যবসা না ধান্দা হয়েছে, এটাকে ব্যবসা বলে না। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা কোনো সময় ব্যবসায়ী হতে পারে না, ওরা মানুষ হত্যাকারী। আমি তাদের কাছে একটা কথাই বলবো, এখনো সময় আছে, তওবা করেন আল্লাহর কাছে। কি ভাবছেন আপনারা মরবেন না? এই করোনা করোনাতেই বেঁচে গেলে একদম বেঁচে যাবেন? করোনার পরে কারণ মৃত্যু হবে না। পৃথিবীতে একটা সত্য, যে এভরিবডি, আমাদের সবাইকে মরতে হবে এবং আল্লাহকে জবাব দিতে হবে। ওনাদেরকে এখনই বলি, যারা টাকার পাহাড় করছে, যে নাম বললেন একজন, কি মিঠু না কি নাম বললো, এরকম আরো অনেক মিঠু আছে যারা এই ধরনের, এবং মিঠুরা তো একলা করে নেই, মিঠুদের সাথে তো নিশ্চয়ই আমলাতন্ত্র জড়িত আছে, রাজনীতি জড়িত আছে, অনেকেই জড়িত আছে, একলা কেউ করে না। সো এগুলি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে খুশি হবে না হবে নাই নেই, হয়তো কোনো সাংবাদিক লিখবেন কিংবা বলবেন দেখে তার উপর একটা হয়তো ঝামেলা হবে, নাথিং টু ওয়ারি। সত্য বলতে গেলে কিছুটা ঝামেলা আসবেই, বাট আলটিমেটলি জয় কিন্তু সত্যের হবে, বিকজ একটা কথাই আছে, ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা মানুষ দেখি নাই, আমি ওনার মতো দেশপ্রেমিক দেখি নাই, আমি আওয়ামী লীগ করে দেখে বলছি না, একটা আল্লাহর নামে শপথ করে বলছি, আমি 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নেই। সেখানেই বলি, যারা ভাবছেন পার পেয়ে যাবেন, কোয়াইট ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে তৈয়বা দান করেন এবং সুস্থ থাকেন, আপনারা পার পাবেন না। আর আমরা যারা ওনার শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত হয়েছি, ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হলে, আমরা যদি তথ্য পাই, সাংবাদিক ভাইরা কিংবা অন্যান্য যারা ইনফরমেশন জানেন, আমার অন্তপক্ষে আমি আমারটা বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে, আমি যদি ইনফরমেটিভ হই, আমি তো আমাদের এক উপদেষ্টাকেই পার্লামেন্টে ধরে বসছি, প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন, ওটা কেয়ার করি না, বিকজ আমাদের কিছু চাওয়া পাওয়ার জন্য আসে নাই। আমাদের যেটা পাওয়ার ছিল, আমাদের জেনারেশন আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার। এরপরে যা পেয়েছি সব প্লাস, বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি, স্বাধীনতা বিরোধী শক্তির বিচার পেয়েছি, হত্যাকারীদের বিচার হয়েছে। হ্যাঁ, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতিটা নিয়ে ফিরে এসে আমরা আসলে বাকি আলোচনা করতে চাই এবং এর মধ্যে আমরা যান্ত্রিক গোলযোগটি দূর করার চেষ্টা করব। আমাদের সঙ্গে সবাই থাকবে।